নমস্কার বন্ধুরা, আজ আবার ফিরে আসলাম আরআরবি গ্রুপ ডি কলকাতা জুনের প্রশ্ন নিয়ে। ঠিক আছে, এর আমি একটা পার্ট দিয়েছিলাম যে 2013 সালে, ঠিক আছে, রেলওয়ে গ্রুপ ডি কলকাতার জন্য যে প্রশ্নগুলো আসছিল সেখান থেকে আমি কিছু অঙ্ক করাচ্ছিলাম। তো আজকে আবার দেখুন কয়েকটি অঙ্ক নিয়ে এসেছি। তো আজকের 1 নম্বর প্রশ্ন কি বলেছে, ঠিক আছে, বলেছে একটি জল ভরা পাত্রের ওজন 40 কেজি। যদি এটি অর্ধেক ভর্তি থাকে তবে তার ওজন হয় 30 কেজি। তাহলে খালি পাত্রটির ওজন কত? একদম সহজ বন্ধুরা অঙ্ক। তাহলে দেখুন বন্ধুরা, বলেছে জল ভরা পাত্রের ওজন 40 কেজি। আমরা কি লিখবো? কোনো পাত্র মানেই হচ্ছে এক অংশ। তাহলে আমরা লিখবো যে জল ভরা পাত্রের ওজন 40 কেজি। এই কথাটার মানে কি বন্ধুরা? মানে হচ্ছে এক অংশ জল, এক অংশ জল, ঠিক আছে, আর হচ্ছে কি পাত্র প্লাস পাত্র, ওজন কত কেজি? 40 কেজি। এক অংশ জল প্লাস পাত্রের ওজন হচ্ছে 40 কেজি। এটাই বলেছে প্রথম লাইন। বলছে জল ভরা কলসির ওজন 40 কেজি। এবার এটার মানে হচ্ছে বন্ধুরা এটা যে এক অংশ জল প্লাস পাত্রের ওজন 40 কেজি। এক অংশ কেন? কারণ কোনো পাত্র মানে আমরা এক অংশ ধরে নিই, এটা বোঝার সুবিধার জন্য। এবার বলেছে কি পরের লাইনে, বলছে এটি অর্ধেক ভর্তি থাকে তবে তার ওজন হয় 30 কেজি। অর্ধেক মানে কি বন্ধুরা? এখানে যেহেতু এক অংশ ছিল, তাহলে অর্ধেক মানে কি? একের অর্ধেক এই অংশ জল, অর্থাৎ এটা মানে কি হাফ অংশ। তাহলে হাফ অংশ জল প্লাস পাত্র, ঠিক আছে, পাত্রের ওজন কত কেজি? 30 কেজি। 30 কেজি, এটা হচ্ছে দ্বিতীয় লাইনের মানে। ঠিক আছে, এটা আমি বোঝার জন্য লিখলাম। দেখুন কিভাবে এবার করবো। এই দুটো লাইন জাস্ট আমি বোঝার জন্য লিখলাম। ঠিক আছে, আপনি লিখতে যাবেন না, কারণ আপনি পরীক্ষা হলে ডাইরেক্ট করে দিবেন। কিভাবে সেটা শর্ট করে করবেন সেটা আমি বলছি। দেখুন আমরা কি বলবো, এখানে একটা দাগ দিব। দাগ দিয়ে কি করবো আমরা? উপরে যেহেতু এক অংশ টোটাল করছি আর নিচে অল্প, তার জন্য কি করবো, উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করবো টোটাল লাইন। বিয়োগ করতে গেলে কি হবে বন্ধুরা? এখানে একটা চিহ্ন, এখানে একটা চিহ্ন, যেটা নেই মানে প্লাস আছে। ঠিক আছে, আচ্ছা, একই রকম 40-এর সামনে প্লাস আছে, 30-এর সামনে প্লাস আছে, এটা আমরা মনে মনে ভেবে নিচ্ছি। দেখুন তাহলে আমরা কি করবো, যদি বিয়োগ করি, বীজগণিতের নিয়ম ছিল বিয়োগ করলে নিজের সব চিহ্ন চেঞ্জ করতে হয়। হলো, চেঞ্জ করে নিলাম। এবার কি এক অংশ থেকে হাফ অংশ যদি বিয়োগ করি তাহলে কি হবে? আরো হাফ হবে, তাই না? এক অংশ থেকে যদি আমি হাফ অংশ বিয়োগ করি তাহলে কি আরো হাফ অংশ হবে। এবার হাফ অংশটা কি? জল, হাফ অংশ জল। এবার দেখুন পাত্রের ওজন, পাত্রের ওজন দু জায়গায় কিন্তু বন্ধুরা পাত্রের ওজন একই থাকবে। এখানে পাত্রের ওজন যা আছে এখানে পাত্রের ওজন একই থাকবে, কারণ একটাই তো পাত্র, তাই না? তার জন্য এই পাত্রের ওজন কাটা যাবে, কারণ কি বিয়োগ করতে হচ্ছে। বাস, এবার কি 40 বিয়োগ কত? 30, তাহলে এখানে থাকবে কি সমান সমান 10 কেজি। এটা আমি এটাই বোঝাতে চাচ্ছি। এখানে কি আসলে লাইনটা দেখুন, যে হাফ অংশ জল, তার ওজন 10 কেজি। ঠিক আছে, এর ওজন 10 কেজি। ঠিক আছে, আচ্ছা, তাহলে হাফ অংশ জলের ওজন যদি 10 কেজি হয়, ঠিক আছে, এবার হাফ অংশ জল আর কলসি মিলে 30 কেজি। এই 30 কেজিতে কি হাফ অংশ জল আর কলসি মিলে 30 কেজি। তাহলে এখান থেকে যদি আমি এই হাফ অংশ জলটা বিয়োগ করে দিই তাহলে কলসির ওজন পড়ে থাকলো। আর সেটাই বন্ধুরা প্রশ্ন করেছে যে খালি কলসির ওজন কত। তাহলে আমি এখন লিখতে পারি যে খালি কলসির ওজন কত। খালি কলসির ওজন, ওজন কত বন্ধুরা? দেখো আবার বলছি, এই যে নিচের লাইন, এখানে কি লেখা আছে? হাফ অংশ জল, আর কি পাত্রের ওজন 30 কেজি। তাহলে এখান থেকে আমি হাফ অংশ জলের ওজন যেহেতু পেয়ে গেলাম, তাহলে 30 থেকে হাফ এই 10টা বিয়োগ করে দিই, তাহলে কলসি ওজন পড়ে থাকবে। ঠিক আছে, আচ্ছা, কিংবা বন্ধুরা, আচ্ছা এটা লিখছি। দেখো তাহলে 30 বিয়োগ 10 সমান সমান কত? 20 কেজি। এটা হচ্ছে বন্ধুরা খালি কলসির ওজন, আর এটাই উত্তর। তো এই জিনিসটা আমি অন্যভাবে বের করতে পারি। দেখুন হাফ অংশ জলের ওজন যদি 10 কেজি হয়, তাহলে এক অংশের ওজন কত? 10-এর ডাবল হবে, কারণ অর্ধেকের ওজন যদি 10 কেজি হয় তাহলে টোটালটার ওজন কত? 20 কেজি। এবার দেখুন প্রথম লাইনটা কি আসে? এক অংশ জল আর পাত্রের ওজন 40 কেজি। তাহলে এক অংশ জলের ওজন আমরা 20 কেজি বের করে নিয়েছি, তাহলে কলসির ওজন কত? এই 40 কি আছে? কলসি আর জল মিলে আসে, তাহলে এখান থেকে আমি জল বিয়োগ করে দিব। আচ্ছা, আবার বলছি যে হাফ অংশ জলের ওজন আমি 10 কেজি পেলাম, তাহলে এক অংশ জলের ওজন কত? 20 কেজি। এবার প্রথম লাইনটা কি বলেছে? যে এক অংশ জল প্লাস পাত্রের ওজন 40 কেজি। ঠিক আছে, তাহলে এবার এই 40 কেজি কি আছে? পাত্র আর জল মিলে 40 কেজি আছে। তাহলে এখান থেকে যদি আমি জলটা বিয়োগ করে দিই, এক অংশ জল মানে কি 20 কেজি, তাহলে 20 কেজি যদি বিয়োগ করে দিই তাহলে কি পাবো? কলসির ওজনটা পাবো। বাস, এভাবেও আমি বের করতে পারি, আবার এভাবেও বের করতে পারি। তো আমরা কেন দ্বিতীয় টিক্সটা কেন অ্যাপ্লাই করবো না? কারণ আমার এখানে বের করা আছে যে হাফ অংশ জল আর হাফ অংশ পাত্র, হাফ অংশ জল আর পাত্রের ওজন মিলে 30 কেজি, আর এখানে আমি হাফ অংশই জলের ওজন 10 কেজি বের করলাম, তাহলে 30 থেকে 10 বিয়োগ করে দিই, সেটাই হবে পাত্রের ওজন। বাস হয়ে গেলো। এবার বন্ধুরা যেটা বলছিলাম যে আমরা এত কিছু করতে যাবো না, তাহলে যদি কলসি আর জলের ওজনের অঙ্ক আসে তাহলে বন্ধুরা এইভাবেই প্রশ্ন আসবে, শুধু সংখ্যাগুলো চেঞ্জ করতে পারে। তাহলে তখন আমরা কি করবো বন্ধুরা? ডাইরেক্ট দুটো সংখ্যা বিয়োগ করে দিব। ঠিক আছে, বিয়োগ করার পর যা থাকবে সেটা কি করবো? ছোট সংখ্যা থেকে বিয়োগ করে দিব, সেটা হচ্ছে খালি কলসির ওজন। আবার বলছি, যে দুটো সংখ্যা থাকবে সেই দুটো সংখ্যা আমরা ডাইরেক্ট বিয়োগ করে দিব, অর্থাৎ কি ডাইরেক্ট বড় সংখ্যাটা 40, ছোট সংখ্যাটা কত? 30 হলো। এই বিয়োগফল থেকে আরো একটা সংখ্যা বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগফল কত হচ্ছে? 10। কি বললাম? যে দুটো সংখ্যা থাকবে
সেই দুটো সংখ্যাকে বিয়োগ করবো, বিয়োগফল যা আসবে সেটা কি করবো, এই দুটো সংখ্যার মধ্যে যেটা ছোট তার থেকে বিয়োগ করে দিব, সেটাই হবে খালি কলসি রোজন। ঠিক আছে, তাহলে এই দুটো সংখ্যার মধ্যে ছোট কোনটা, 30, তাই 30 থেকে আমি 10 বিয়োগ করে দিব, সেটা হচ্ছে খালি কলসি রোজন। এটা হচ্ছে বন্ধুরা ট্রিক্স, মানে যাকে বলা হয় সুপার শর্ট। কিন্তু এই প্রসেসটা আপনি অ্যাপ্লাই করবেন, কারণ কলসি রোজন আসা মানে এই রকমই প্রশ্ন আসবে। ঠিক আছে, অন্য ঘুরে কোনো প্রশ্ন আসবে না। ঠিক আছে, তাহলে দেখুন বন্ধুরা পরের অঙ্ক। বন্ধুরা দেখুন আজকের 2 নম্বর অঙ্ক, অর্থাৎ আরআরবি গ্রুপ ডি কলকাতা জনের 2 নম্বর প্রশ্ন কি বলেছে। বলেছে 4 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত। তো এবার পূর্ণবর্গ সংখ্যার আমি অঙ্ক জাস্ট শুরু করেছি চ্যাপ্টার ওয়াইজ। ঠিক আছে, যে বর্গ বর্গমূল ঘনমূল পার্ট 1 দিয়েছি। তো দেখুন কিভাবে আমরা পূর্ণবর্গ সংখ্যা বের করছি। সেটা কি বলেছে, 4 অঙ্কের। তার আগে আপনাকে অঙ্ক বুঝতে হবে। ঠিক আছে, তো অঙ্ক কি বন্ধুরা, আমরা যে বড় বড় সংখ্যা পাই সেই সংখ্যাগুলোতে ছোট ছোট যে ইউনিটগুলো থাকে, ইউনিটগুলো কি কি 1 2 3 4 এমন করে যে 9 পর্যন্ত এবং 0, এই প্রত্যেকটা ইউনিটকে আমরা অঙ্ক বলি। ঠিক আছে, তাহলে সেই অঙ্কের কথা এখানে বলেছে যে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত। সবার আগে আমাকে জানতে হবে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত। ঠিক আছে, সেটা আমাকে লিখতে হবে। নাম্বার কত, 2। ঠিক আছে, যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত বন্ধুরা, মানে দেখুন বলছি, 1টা 1, 3টা 0। মানে কটা অঙ্ক হলো, 4টা অঙ্ক হলো, 1 2 3 4। এটাই হচ্ছে বন্ধুরা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এবার বলেছি কি ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, এটা কিন্তু পূর্ণবর্গ নয়। পূর্ণবর্গ মানে কি দুটো একই সংখ্যার গুণফল। যেমন কি 4, 2 ইন্টু 2 মিলে 4 হয়। যেমন কি 9, 3 ইন্টু 3 মিলে 9 হয়। এইরকম যে সংখ্যাগুলো আছে দুটো একই সংখ্যার গুণফল, সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এইখান থেকে এই 1000 থেকে আমি কি বের করবো, যে 4 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা কত, কি করে বের করবো দেখুন। তার আগে বলি বন্ধুরা, এখান থেকে যদি আমি 1 বিয়োগ করি, অর্থাৎ 1000 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 999 হবে। 999 মানে কটা নয়, 3টা নয়। তার মানে সেটা কটা অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের। অর্থাৎ এর থেকে আমরা বুঝতে পারছি যে 4 অঙ্কের প্রথম সংখ্যা হচ্ছে এটা। ঠিক আছে, যার জন্য আমি এটা লিখে দিলাম। এটাকে কি করবো বন্ধুরা, আমরা বর্গমূল করার চেষ্টা করবো। এটা কিন্তু অ্যান্সার না, এবং বর্গমূল করলে আমরা বুঝতে পারবো যে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত। তার জন্য আমি বর্গমূল করছি। বর্গমূল করার নিয়ম কি, যে প্রথমে জোড়া নিব, 1 জোড়া 0, আর এখানে কি 1 জোড়া সংখ্যা, 1 আর 0 মিলে। আচ্ছা, আমরা কত বার দিব, এমন একটা সংখ্যা এখানে আমি বার দিব যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করবো, এবং গুণফল কত হবে, এই 10 বা 10-এর নিচে হবে। ঠিক আছে, সেটা বন্ধুরা কতবার, 3 বার। 4 বার দিলে বেশি হয়ে যাবে, 4 4 16 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 3 বার, 3 তিরিখে কত, 9, তাহলে 3 তিরিখে 9, 10-এর একদম নিকটতম সংখ্যা, বিয়োগ করুন 1। এবার এই 3-এর ডাবল এখানে বসান। ঠিক আছে, আপনি যদি বর্গমূল ঘনমূল এগুলো না পারেন, তাহলে আমার এই চ্যানেলেই, ঠিক আছে, আমি এই চ্যাপ্টারটা স্টার্ট করেছি, জাস্ট 1 নম্বর পার্ট দিয়েছি, এটা আমি কন্টিনিউ করে যাবো, এটা একটু ভালো করে দেখবেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখুন কি আসলো, বিয়োগফল 1। তাহলে এই দুটো শূন্য কেটে নিয়ে আসুন। এবার বন্ধুরা কতবার যাবে, যদি 2 বার দেন দেখবেন 100 পার হয়ে যাবে। তার জন্য আমি কতবার দিব, 1 বার। তাহলে 1 এখানে বসাবো, এখানে বসাবো। এবার এখন কতবার দিলাম, 1 বার। সেই 1 দিয়ে এই 61কে কি করবো বন্ধুরা, গুণ করবো। তাহলে 61 অকে 61 থাকবে। এবার বিয়োগ করুন, বিয়োগফল কত হচ্ছে, 9, হাতের এটা 7, 3 10। বাস, আমরা দেখলাম যে 1000কে যদি আমরা বর্গমূল করার চেষ্টা করি, এখানে একটা ফল পেলাম, কত পেলাম, 31। বাস বন্ধুরা, এইটুকু করতে পারলে আপনার অঙ্ক শেষ। তাহলে 1000-এর পরবর্তী সংখ্যা, 1000 তো পূর্ণবর্গ সংখ্যা নয়, কিন্তু 1000-এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা কত হবে বন্ধুরা, 32-এর স্কোয়ার। এখানে আমি যা পাবো তার থেকে 1 বেশি দিয়ে তার স্কোয়ার, সেটাই হবে বন্ধুরা উত্তর। ঠিক আছে, তাহলে দেখুন 32-এর স্কোয়ার মানে কি, 32 ইন্টু 32। ঠিক আছে, এটার ফল যা আসবে সেটা হচ্ছে উত্তর। আবার বলছি, এখানে আমি যা ফল পাবো তার থেকে কি 1 যোগ করবো, যোগ করে তার স্কোয়ার করে দিব, সেটাই হয়ে যাবে পূর্ণবর্গ সংখ্যা। এবারে 32-কে 32 দিয়ে গুণ করুন, 1024। ঠিক আছে, গুণটা কি আবার দেখাতে হবে, হবে না। ঠিক আছে, গুণটা আপনি অবশ্যই পারবেন, এই গুণটা আমি দেখাচ্ছি না। হলো, আচ্ছা, এটা মনে রাখবেন। এই প্রশ্নটা বন্ধুরা অনেকবার অনেক জায়গায় পরীক্ষায় আসে, এটা আপনি স্পেশাল ভাবে মুখস্থও রাখতে পারেন। ঠিক আছে, 32 স্কোয়ার, অর্থাৎ 1 থেকে মোটামুটি আমাদের 50 স্কোয়ার পর্যন্ত সংখ্যা মনে রাখা প্রয়োজন। ঠিক আছে, এরকম আমি একটা পার্ট দিয়ে দিব, আপনি একটু দেখে নেবেন, 1 থেকে 50 পর্যন্ত সংখ্যার কি বর্গ। তাহলে দেখুন বন্ধুরা 3 নম্বর প্রশ্ন কি করেছে। 3 নম্বর বলেছে যে বর্তমানে এক ব্যক্তির বয়স তার পুত্রের বয়সের 3 গুণ। 15 বছর পর 15 বছর পর তার বয়স তার পুত্রের বয়সের দ্বিগুণ হবে। তাহলে বর্তমানে পুত্রের বয়স কত। আবার 2 নম্বর অঙ্ক আমার হলো। এবার তাহলে কি বলেছে, ধরুন আমরা যেটা দিয়ে প্রশ্ন করবে, যদি বলে পুত্রের বয়স কত, তাহলে পুত্রের বয়সটা আমরা ধরে নিব। তাহলে পুত্রের বয়স আমরা ধরে নিচ্ছি, ধরি পুত্রের বয়স কত, একটা যে কোনো একটা জিনিস ধরে নিচ্ছি, ধরুন এক্স বয়স, এক্স। তাহলে পিতার বয়স কত হবে বর্তমানে, আর কিছু লিখছি না, পিতার বয়স। পিতার বয়স পুত্রের বয়সের কত গুণ, 3 গুণ। অর্থাৎ এখানে যা থাকবে তাকে 3 দিয়ে গুণ করলে পিতার বয়স আসবে। তাহলে পুত্রের বয়স আমি 3 ধরছি, এক্স ধরছি, তাহলে পিতার বয়স কত, 3x। মানে এক্স কে 3 দিয়ে গুণ করলে কি হবে, 3x। বাস, এটাই পিতা পুত্রের বয়স বর্তমানে। এবার 15 বছর পর কি হবে, পুত্রের বয়সের দ্বিগুণ হবে পিতার বয়স। এই যে পিতার বয়স 15 বছর পর কত হবে, 15 যোগ করতে হবে।
আর পুত্রের বয়স কত ছিল এক্স, তাহলে তারও 15 যোগ করতে হবে, তাই না? আমরা কি বের করছি 15 বছর পর কার কত বয়স। তাহলে বর্তমানে যদি পুত্রের বয়স x বছর হয় তাহলে 15 বছর পরে কি হবে 15 যোগ হবে, পিতারও 15 যোগ হবে 3x এর সাথে, হলো? আচ্ছা, এবার কি বলেছে এই যে 15 বছর পর তারপরে কি ঘটনা ঘটেছে যে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, অর্থাৎ এটা হচ্ছে পুত্রের বয়স, ঠিক আছে? তাকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে পিতার বয়সটা হবে এটা সমান সমান হবে এখানে, হলো? এটাই কথা বলেছি বন্ধুরা। আমি আরেকবার বলছি যে 15 বছর পর দুজনেরই বয়স 15 করে বেড়ে যাবে, আমি পিতার বয়সের সাথে 15 যোগ করলাম, পুত্রের বয়সের সাথে 15 যোগ করলাম, হলো? এবার এই 15 বছর পর কি হবে, পিতার বয়সটা কি হবে পুত্রের বয়সের দ্বিগুণ, অর্থাৎ পুত্রের যা বয়স আছে 15 বছর পর তাকে 2 দিয়ে গুণ করলেই পিতার বয়স আসবে। তাহলে 2 দিয়ে গুণ করলাম, পিতার বয়স চলে আসলো, এখানে সমান সমান দিয়ে আমি সমাধান করে দিব, বাস ডাইরেক্ট অ্যান্সার চলে আসবে। আচ্ছা, এখানে কত আছে 3x মাইনাস 2x, কোথাকার 2x, এই দেখুন এই ব্র্যাকেটটা তুলে দিন, তাহলে কি 2 সাথে x গুণ করলে কি হবে 2x, হলো? আবার কি 2 সাথে যদি 15 গুণ করি 30, কারণ ব্র্যাকেট তুলে দেওয়া মানে হচ্ছে ভিতরে বাইরে গুণ করতে হবে। আচ্ছা, 15 দুগুণে 30 বাস। এবার এখানে বন্ধুরা 15 আছে, তাহলে ও পাশে নিয়ে যাবো আমরা সেই 15টাকে, ঠিক গেলাম? বিয়োগফল কত হলো 15, 30 থেকে 15 বিয়োগ আরো 15 থাকছে। আচ্ছা, এখানে 3x থেকে যদি আমি x বিয়োগ করি তাহলে কি হবে x, তাহলে x এর মান আসলো কত 15। তার মানে বন্ধুরা এটাই আনসার, এটাই পুত্রের বর্তমান বয়স, আর এটাই দেখুন চেয়েছে যে পুত্রের বর্তমান বয়স কত। অঙ্কটা অবশ্যই ছোটই হলো, বড় হলো না, আপনি যখন বুঝবেন এত কিছু লেখার প্রয়োজন হবে না, শর্ট করে দিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে বন্ধুরা এগুলো 3 নম্বর। এরপরে চলে আসে আমরা 4 নম্বর। দেখুন বন্ধুরা 4 নম্বর অঙ্ক কত সহজ, খুব ছোট্ট একটা অঙ্ক দিয়েছে 4 নম্বর। কি বলেছে দেখুন, বলেছে 3/4 অংশকে শতকরা হিসাবে প্রকাশ করি। প্রত্যেকটা পার্ট বন্ধুরা ভালোভাবে দেখবেন, কারণ এইরকমই প্রশ্ন কিন্তু পরীক্ষায় বারবার আসবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি বলছে 3/4, একে বলেছে শতকরায় প্রকাশ করুন, আর কিছু না। তার মানে কি এই সংখ্যাকে আমরা কি করবো ডাইরেক্ট 100 দিয়ে গুণ করে দিব, সেটাই বন্ধুরা অ্যান্সার, আর কিছু করতে হবে না। শতকরা প্রকাশ করা কোনো ভগ্নাংশকে শতকরা প্রকাশ মানেই হচ্ছে 100 দিয়ে গুণ, গুণ চিহ্ন দিয়ে আমরা কাটারি করে যা পাবো সেটাই হবে উত্তর। 4×25 কত 100, কাটারি করে দিলাম, তাহলে থাকলো কত, থাকলো 3×25 75, মানে 75%। শতকরা, তাহলে শতকরা পার্সেন্ট চিহ্নটা দিতে হবে, এটাই বন্ধুরা উত্তর, আর কিছু না। এর পরের অঙ্ক বিশাল বিশাল আসে এই প্রশ্নটা বন্ধুরা, এই প্রশ্নটা বলতে এইভাবেই আসবে, হয়তো এটা হয়তো নাও আসতে পারে। কি বলেছে কোনো এক পরীক্ষায় সমগ্র ছাত্রের 65% পাস করলো, অকৃতার্থ ছাত্রের সংখ্যা 420 হলে সমগ্র ছাত্রের সংখ্যা বা পরীক্ষার্থীর সংখ্যা কত। একদম সহজ, জলের মতো সহজ, আপনি দিও 65% যদি পাস করে তাহলে ফেল করে কতজন, আর ফেল মানে কি অকৃতার্থ, আমি সবকিছু লিখছি না, ডাইরেক্ট লিখছি অকৃতার্থ। অকৃতার্থ মানে কি বন্ধুরা ফেল করা, তাহলে 65% পাস করা, অর্থাৎ 100 জনের মধ্যে 65 জন পাস করে, তাহলে ফেল করে কতজন, মানে অকৃতার্থ হয় কতজন। আমি কি করবো মোট ছাত্র থেকে কি পাস করা ওটা বিয়োগ করে দিব, আর কি বিয়োগ করে দিব, তাই না? যে মোট পরীক্ষার্থী 65% মানে হচ্ছে 100 জনে 65 জন, তাহলে আমি 65 বিয়োগ করে দিচ্ছি, কত পাচ্ছি 35। এই 35% ছাত্র কি করে বন্ধুরা ফেল করে, কারণ এটাই বলেছে যে 65% পাস করে, তাহলে বাকি ছাত্র কি করে ফেল করবে, বাস এটাই এখানে দেওয়া আছে কত 420। তার মানে বন্ধুরা আমি লিখতে পারি যে 35% ইকুয়াল টু 420, 20 জন, হলো? তাহলে 1% সমান সমান কত, 1% সমান সমান কম হবে, কম হলে এই সংখ্যাটা নিচে চলে আসে, মানে ভাগ হয়ে যায়। তাহলে সুতরাং 100% সমান সমান কত, ঠিক আছে? 100% সমান সমান কি হবে বন্ধুরা বেশি হবে, 420 কত আছে 35, এর সাথে বন্ধুরা 100 গুণ করতে হবে। আবার বলছি 35% সমান সমান 420 আসলো, তাহলে 1% সমান সমান কম, কম মানে কি ভাগ করতে হবে, তাহলে 100% সমান সমান কত, কারণ 100%ই মোট ছাত্র, পাঁচ কাটারি করুন 7 দিয়ে, 5 7 35, 6 7 42, একটা শূন্য, 5 অক্ষে 5, 5 12 60, তাহলে থাকলো কত এই 12 আর 100 থাকলো, তাহলে 12কে 100 দিয়ে গুণ করলে কি হবে 1200, আর এটাই হচ্ছে বন্ধুরা অ্যান্সার, 1200 জন হচ্ছে মোট ছাত্রছাত্রীর সংখ্যা বা পরীক্ষার্থীর সংখ্যা, ঠিক হলো? তাহলে এইরকম সহজ অঙ্কই পরীক্ষা আছে বন্ধুরা, দেখুন। তাহলে দেখুন বন্ধুরা 6 নম্বর অঙ্কটা কি বলেছে, বলেছে 80 এর 30% 25 এর 4/5 অংশের কত বেশি। তাহলে আমি দুটো পার্টই করবো, দেখবো একটা পার্ট বেশি আর একটা বেশি পার্ট কি কম, তাহলে কত কম বা কত বেশি, ঠিক আছে? কি বলছে 80 এর 30%, হলো? আর কত 25 এর 4/5 অংশ, এই দুটোর মধ্যে কত ডিফারেন্স, এটাই বলেছে। কিংবা বলেছে এই 80 এর 30% এর চাইতে কত বেশি, এভাবে বলা যায়। আচ্ছা আমরা কি করবো ডাইরেক্ট এখানেই কাটারি করে দিই, ধরুন পার্সেন্ট চিহ্ন উঠে গেলে নিচে 100 আসে, তাহলে পার্সেন্ট আমি উঠে দিলাম, নিচে 100 দিয়ে দিলাম, শূন্য শূন্য কাটা, এই শূন্য শূন্য কাটা, তাহলে এখানে কত আসলো ফলাফল 3 8 24, হলো? আচ্ছা, এবার নিচের লাইনটা দেখুন 5 অক্ষে 5, 5 5 25, যেহেতু এর আছে মানে কাটাকাটি, 4 5 কত 20, হলো? এবার কি বলেছে এই উপরের অংশটা নিচেরটার চাইতে কত বেশি, কত বেশি দেখুন 24 এখানে 20, তাহলে ডিফারেন্স কত, সেটা হচ্ছে উত্তর, সুতরাং 4 বেশি, তাই না? 24 থেকে 20 বিয়োগ করলে কত হয় 4 হয়, এটাই অঙ্ক আর কিছু। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ বন্ধুরা।